কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের বাঁশখালীতে যোগ দেবেন জনসভায়, হস্তান্তর করবেন ১০০ ঘর। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার ঘরটা যদি দেয় আমি অত্যন্ত খুশি হব। ধাপে ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি সরকার, পরিবর্তন দেখছে না বিরোধী দল, বললেন মির্জা ফখরুল। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলজিপি সভাপতি অলি আহমদ। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা। ইসি থেকে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ। হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক উত্তেজনা। দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধানের আশা ত্রিবেদীর। ভিসা সেন্টার বাড়ানোর আশ্বাস। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। হাসিনার অনুমতিতে ধাপে ধাপে করা হয় বন্ধ। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। ৪০ ঘন্টা পর কানাডা থেকে ফিরল ২৫০ বাংলাদেশি। কারিগরি ত্রুটিতে রোমে আটকে ছিল বিমান। দুদিন পর ঢাকায় ফিরে যাত্রীদের ক্ষোভ। এবং বাবাকে শেষ বিদায় জানাতে নিজ শহরে লিও মেসি। ফুটবল বিশ্বে শোকের ছায়া। ইন্টার মায়ামির ম্যাচে নীরবতা পালন। গোল করে উৎসর্গ করলেন ডিপল। কক্সবাজার সফরে গিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময়ও করেন সরকার প্রধান। চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ এবং হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় রেডিসন ব্লু হোটেলে দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। একদিনের সফরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাতারবাড়িতে তাদের অভ্যর্থনা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। পরে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সংক্রান্ত নানা বিষয়ে সরকার প্রধানের কাছে বিস্তারিত তুলে ধরেন মিডার কর্মকর্তা ও প্রকৌশলীরা। বৈঠক শেষে ভবনের বাইরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মাতারবাড়ির আপামর জনসাধারণ অত্যন্ত আনন্দ উল্লাস। আমাদের মাতারের পশ্চিমে বেড়িবাঁধ খুব বিলীন হয়ে গেছে, ২৬০ ঘর বাড়ি পরিবার সাগরে ভেসে গেছে। আমরা একটা টেকসই বেড়িবাঁধের আবেদন রইল মাতারের পক্ষ থেকে। স্থানীয়দের যে কর্মসংস্থান 80% স্থানীয়দের কর্মসংস্থান করতে হবে, এটাই আমাদের দাবি। বৈঠক শেষে আবারও হেলিকপ্টার যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন সরকার প্রধান। দুপুরে বাহারছড়া পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তারেক রহমান। আমার মাটির ঘরটা সম্পূর্ণ বিলিয়ে গেছে মাটির সাথে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার ঘরটা যদি দেয় আমি অত্যন্ত খুশি হব। 10 বিঘা 10 খানে জায়গা দিল, যে খুশি হব না এই ঘরটা আমি বেশি খুশি হয়েছি। আর কিছু না স্যার, আর দুঃখ কষ্ট চলতে আল্লাহ যা সালাম। এরপরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে বিকাল ৩টার দিকে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টায় হাটহাজারী কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। এরপরে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে, কিন্তু দেখতে পাচ্ছে না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যাসিস্টের সুরে কথা বলছে বিরোধী দল। এ সময় গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে হস্তান্তর করা হয় ২৫টি চাঘর। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে লাভ শেয়ার বিডির আয়োজনে মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এই সহানুভূতি সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে।
যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছিলেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। আমরা উন্নয়ন কাজ শুরু করেছি। এই উন্নয়নের কাজগুলো করতে সময় লাগে, একদিন 2 দিন হয় না। আজকে যেটা নতুন করে আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এটা 3 বছর লাগবে কাজে আসতে, তাই না? তো এই কাজগুলো আমরা করতে চাই, সেইভাবে এগোতে চাই। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ, এইসব বলতে শুরু করেছে না। গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13 অগাস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 20 অগাস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনীত করা হয়েছে। জোটের বৈঠক শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি নির্বাচনে সমন্বিতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে রোববার জরুরি বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সকাল 11:30টার পর শুরু হওয়া বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বেলা 1টায় সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের নেতারা। জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সমালোচনা করেন রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এ সময় ঐক্যের অন্য নেতারা নিজেদের প্রার্থীর জন্য সব সংসদ সদস্যদের কাছে সমর্থন চান। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাআল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামী বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে, তথ্য প্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 16 জুলাই ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে গতি কমানোর পর ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বলছি এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। জুলাই অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমন পীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। আন্দোলন দমনে মরণাস্ত্রের পাশাপাশি ব্যবহার করা হয় হেলিকপ্টার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন বলছে, তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না, ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা, ঠিক আছে। জি, প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়, পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। কথোপকথনটা খুবই ক্লিয়ার।
ওবায়দুল কাদের ফোন করছেন আইসিটি প্রতিমন্ত্রীকে, ফোন করে বলছেন যে ইন্টারনেটটা স্লো করে দাও। উনি বলছেন প্রাইম মিনিস্টারের অনুমোদন লাগবে, কারণ উনি বলেছেন যে প্রাইম মিনিস্টার বলেছেন যে ইন্টারনেট বন্ধের আগে আমার অনুমতি নিতে। এরপরে আমরা দেখতে পেলাম ইন্টারনেট বন্ধ হয়ে গেল, স্লো হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে এই মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা, আর বলছেন আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারতেরই। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এই আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের 2 দিন আগে 3রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন প্রকাশ্যে যাই বলা হোক না কেন দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। পাঁচখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাব সেখানে। রহমতে তারপরে আমরা 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের সামনেই আপনারা দেখলেন আরো অনেকগুলো দুস্থ মানুষের কাছে তাদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা তাদেরকে করেছি। কিছু দুস্থ মহিলাকে আমরা চাল দিয়েও সহযোগিতা করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই যে বর্তমান সরকার, এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মা বোনদের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষ যারা অসুস্থ হবে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক পুরুষ হোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, এই জন্যই আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে বিএনপি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হয় তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। তার মধ্যে একটি কাজ ছিল এই দেশের মায়েদেরকে সহযোগিতা করার জন্য, এই দেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাবো, যেটি আমির খসরু সাহেব ওনার বক্তব্যে বলেছেন। আপনারা দেখেছেন যে সরকার গঠনের 1 মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের 16 তারিখ থেকে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর 26-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দিব।